আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো তার নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। এটা হচ্ছে বায়োলজির আসলে সবচেয়ে বেসিক চ্যাপ্টার। আগের চ্যাপ্টারটা পড়ছে আমরা জাস্ট শ্রেণীবিন্যাস, এখনও বেসিকে ঢুকি নাই। কিন্তু এখন যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বায়োলজির সবচেয়ে বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টারটা হচ্ছে মেইন বায়োলজির, আমাদের বডি সব কিছুর যে বেসিক জিনিস, মূল যে জিনিস, সেই জিনিস নিয়ে কথাবার্তা হবে এই চ্যাপ্টারে। চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু, ঠিক আছে? এখন আমরা টিস্যু পরে দেখি কি আসলে। আগে আমরা জীবকোষ নিয়ে দেখি জীবকোষ আসলে কি। দেখো এখানে লেখা আছে জীব। তাহলে জীব মানে আমরা কি? জীব মানে জানি যার প্রাণ আছে, আবার একই কথা। জীব মানে যার প্রাণ আছে। আর কোষ কি? কোষ। এখন ধরেন আমি একটা বড় একটা বিল্ডিং বানাবো, এরকম বড় একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে? এখন বিল্ডিংটা অনেক বড়, ঠিক আছে, কিন্তু বিল্ডিংটা বানাইতে হইলে খুব ছোট ছোট কিছু জিনিসের অনেকগুলা একসাথে করে বিল্ডিং এরকম বানাইতে হবে। ছোটো 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 এরকম অনেক জিনিসগুলা একসাথে করে আমরা একটা বিল্ডিং বানাইতে হবে, কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে আমরা বিল্ডিংটা বানাইতে হইলে প্রথমে কী করতে হবে? একটা ছোটো জিনিস বা একটা একটা পাথর, ধরেন একটা ইট, ঠিক আছে? তাহলে এই একটাকে কী বলা যায়? একক বলা যায় না, যে এক জিনিস দিয়ে, একটা জিনিস দিয়ে এই প্রতিটা বক্সকে একটা একক বলা যায় না? তার মানে যে কোনো একটা বড় জিনিসের, যেই বড় জিনিসটা যেই ক্ষুদ্রতম একটা জিনিস দিয়ে তৈরি হয়, বা একটা ক্ষুদ্রতম যে জিনিস দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে একক। তার মানে যদি বিল্ডিং হয় তাহলে বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক কী হবে? একটা ইট। তো এরকম যে কোনো জিনিসের ক্ষেত্রে ক্ষুদ্রতম জিনিসটাকে বলা হয় একক। তাহলে এরকম আমাদের তো শরীরটা এরকম, আমাদের এই যে আমাদের শরীর তৈরি করা হয়েছে, এই যে আমাদের ধরেন এটা আমাদের শরীর, আমাদের শরীরে তো অনেক বড় না আমাদের শরীর। এই শরীরের প্রতিটা জিনিস কী দিয়ে তৈরি? একটা একক দিয়ে তৈরি না? এই এককটাই হচ্ছে কোষ। এই এককটা কি? কোষ। তার মানে আমাদের এখানে কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত, মানে যা গঠন করবে, ও কার্যগত একক। কার্যগত মানে হচ্ছে যা কাজ করবে। দেখেন এখানে যে গঠন করবে সেই তো কাজ করবে না, আর তো কে কাজ, আর তো কিছু নাই। এটা দিয়ে শুধু কোষ দিয়েই সব কিছু তৈরি হয়েছে, তার মানে কোষই তো সব কিছুর কাজ করবে, ঠিক আছে? তাহলে জীবকোষ হচ্ছে যাদের প্রাণ আছে তাদের মধ্যে জীবদেহের গঠনগত ও কার্যগত একক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একক, অথবা আমাদের শরীরের বা যে কোনো জিনিসের, ধরেন একটা গাছের ক্ষেত্রেও উদ্ভিদ বা প্রাণী হচ্ছে সেম। তো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে গাছের ক্ষেত্রে গাছের উদ্ভিদ কোষটা হবে সবচেয়ে একক, যেটা দিয়ে পুরো গাছটা তৈরি হয়। একইভাবে তোমার আমাদের প্রাণীর ক্ষেত্রে আমাদের একটা সেল বা একটা কোষ দিয়ে আমাদের পুরো বডি বা আমাদের শরীর গঠিত হয়। তাই কোষ হচ্ছে দেহের গঠনগত ও কার্যগত একক। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এখন টিস্যু কি? নামে তো টিস্যু পড়লাম। এখন টিস্যু কি সেটা আমরা যখন টিস্যু, এই চ্যাপ্টারে পরবর্তীতে টিস্যু আছে, সো টিস্যু যখন পড়বো আমরা টিস্যু নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন আমরা কোষ নিয়ে কথা বলি। জীবকোষকে আমরা বলছি জীবদেহের একক, গঠনগত কার্যগত একক, ঠিক আছে? লুই ও সিকেভিচ, এই দুজন বিজ্ঞানী, লুই ও সিকেভিচ দুজন বিজ্ঞানী কী করছেন? উনারা বলছেন, দেখো এটা বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত, বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক। তাহলে একটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত, আর 2 নম্বরটা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক। জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। সজীব মাধ্যম
বুঝিয়ে দিয়েছি দাঁড়ান। তাই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এখন আপনি যখন এটা বইতে পাবেন আপনার কাছে মনে হবে কী বলছে আরে পাগলের মতো। দেখেন লুই হচ্ছে একটা বিজ্ঞানী, সিকেউজ একটা বিজ্ঞানী, ওনারা বলছে দেখো কুশ হবে কি, কুশ হবে বৈষম্য হবে। তো বৈষম্য মানে কি? বৈষম্য মানে হচ্ছে আমরা যে বৈষম্য মানে আমরা যে ধরেন ধনী গরিব বৈষম্য করি, ধনীকে একটু বেশি প্রাধান্য দিই, গরিব একটু কম প্রাধান্য দিই, বা ধনীকে একটু বেশি সম্মান দিই, গরিব একটু কম সম্মান দিই, এই যে বৈষম্যটা করি, ভেদাভেদ করি, এই বৈষম্য ভেদাভেদের মাধ্যমে একটা পর্দা আছে যেটা শুধু ধরে একটা পর্দা এরকম, এই পর্দা কী করে এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আপনার মনে করেন পানি যেতে দেয়, কিন্তু বাম দিক থেকে ডান দিকে পানি যেতে দেয় না, তাহলে ও বৈষম্য করতেছে না, ডান দিকে যেতে দেয় আবার বাম দিকে যেতে দেয় না। এইরকম একটা যদি পর্দা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত থাকে, তার মানে কে আবৃত থাকে? ওই কোষটা। কে থাকবে? বৈষম্যবদ্ধ আবৃত পর্দা দিয়ে কে থাকবে? কোষটা। আচ্ছা কেন থাকবে এটা তো প্রশ্ন হতে পারে না যে কেন থাকবে। ধরেন এটা কোষ, এখন এটা হচ্ছে কোষের এই পর্দাটা, এই বাইরেটা হচ্ছে পর্দা, এই যে আমি এখন যেটা আঁকছি সেটা এই যে এটা ধরেন এটা হচ্ছে কোষের পর্দা। এখন যদি এরকম হইতো যে যা ইচ্ছা কোষের ভিতরে ঢুকতো, যা ইচ্ছা বাইর হইতো, যদি সম্পূর্ণ বেদ্য হইতো, তাহলে কি আমাদের কোষ টিকে থাকতো না? আর যা যত অন্যান্য পচা জিনিস আছে সেগুলো কি হইতো কোষের ভিতরে ঢুকে যেত। তাই ওনারা বলছেন যে দেখো না বৈষম্যবদ্ধ পর্দা মানে যা কোষের জন্য দরকার শুধু সেগুলোকে ঢুকতে দিবে, তাহলে ও কী করবে? ও ভালো জিনিসকে শুধু ঢুকতে দিবে, বা যেগুলো দরকার আর খারাপ জিনিসকে কী করবে? বের করে দিবে। এই জন্য বলছে বৈষম্যবদ্ধ পর্দা। ঠিক আছে, দিয়ে আবৃত থাকবে, কী থাকবে? কোষ আবৃত থাকবে এবং জীবজ ক্রিয়াকলাপের একক। আমি আগে বলছি জীবজ মানে প্রাণীর বা উদ্ভিদের ক্রিয়াকলাপ মানে কাজ করার একক, এটা একটু আগে বলেছি, ওই যে কার্যগত একক বা ক্রিয়াকলাপের একক। আর একটা কথা বলছি, অন্য সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। দেখেন আমরা প্রথমে এরকম একটা সেল আসছিলাম, এরকম একটা সেল, তারপর আরেকটা সেল, হইতে পুরো আমাদের পুরো বডি হয়েছে। তা আমাদের পুরো বডি এমনি হয়েছে? আমরা করছি আমি বলছি এই তুমি বিভাজিত হও, তুমি হও। আমরা প্রথমে এটাকে বলছি, তারপর এটাকে বলছি, তারপর এটা বলছি না, এরকম বলিনি, বলছি যে তুমি হও অটোমেটিক। তো এগুলা অটোমেটিক হইতেছে, তার মানে কি অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই, মানে ওর জন্য আর কোনো মাধ্যম লাগে না, নিজে কী করতে পারে? ওর প্রতিরূপ তৈরি করতে পারে। এইটাই বলছে লুইস হিগিন্স বলছে দেখো যে একটা কোষ কি, কোষ হচ্ছে একটা বৈষম্যবদ্ধ পদ্ধতি আবৃত থাকবে, আর যে যা জীবজ ক্রিয়াকলাপের একক হবে এবং যে নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে। এটা ওনারা বলছে যে কোষের সংজ্ঞা। বাট কোষের যদি সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে কী বলবো? কোষ হচ্ছে দেহের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, আচ্ছা এখন আছে কোষের প্রকারভেদ। ঠিক আছে, আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম যে কোষের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। এই যে আদি কোষ আর প্রকৃত কোষ লিখলাম, আমরা এটা কিসের ভিত্তিতে করছি? ধরেন আমি ক্লাসে এ ব্যাচ আর বি ব্যাচ করছি, 50 জন স্টুডেন্ট আছে, আমি এ ব্যাচে দিলাম 25 জন আর বি ব্যাচে দিলাম 25 জন। এখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কী ভেবে এই 25 জনকে এ ব্যাচে দিচ্ছেন আর এই 25 জনকে বি ব্যাচে দিচ্ছেন? আমি হয়তো বলতে পারি যে দেখেন ওদের মার্কসের ভিত্তিতে ওরা গণিতে কত পাইছে বা বায়োলজিতে কত পাইছে, ওই মার্কসের ভিত্তিতে যারা ভালো মার্ক পাইছে ওদেরকে আমি এতে দিছি, আর যারা খারাপ মার্ক পাইছে ওদেরকে আমরা বিতে দিছি। এরকম একটা কোনো কিছুর ভিত্তিতে ভাগ করা লাগে। তো এরকম আমি যে প্রকার করলাম এটা কিসের ভিত্তিতে করছিলাম? এটা করছিলাম আমি গঠনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? গঠন। তাহলে কোষটার গঠন কেমন, স্পেশালি কিসের গঠন? নিউক্লিয়াসের। বলছিলাম না যে নিউক্লিয়াস যদি সুগঠিত হয়, নিউক্লিয়াস সুগঠিত হইলে কী হবে? তোমার কোষটা হবে কি? প্রকৃতকোষী। আর যদি সুগঠিত না হয় তাহলে কী হবে? আদিকোষী। তাহলে এটা কিসের ভিত্তিতে আমরা প্রকারভেদ করছিলাম? গঠনের ভিত্তিতে। কিন্তু আরেকটা প্রকারভেদ আছে, ঠিক আছে? সে প্রকারভেদটা হচ্ছে কাজের ভিত্তিতে। দেখো আমি আগেই বলছি কোষ হচ্ছে দেহের গঠনগত অকার্যগত একক। তাহলে গঠনগত যদি শ্রেণীবিভাগ থাকে তাহলে কার্যগত শ্রেণীবিভাগ থাকবে, সহজ কথা, কারণ ও দেহের সব কাজগুলোও করে। ওর কাজের ভিত্তিতে দুইটা আছে, একটা হচ্ছে দেহকোষ আর এটা হচ্ছে জনন কোষ।
দেখো লেখা আছে কি দেহকোষ, দেহ বলাই আছে, এটা কী করবে তাইলে? দেহকে গঠন করবে। তাহলে যে কোষগুলা দেহ গঠনে সাহায্য করে ওদেরকে কি বলা হবে? দেহকোষ। ওরা কোষ বিভাজিত হয়, আমরা জানি বিভাজিত মানে একটা থেকে দুইটা হয়, ডাবল হয়। তাইলে কোষ এই যে দেহকোষ ওরা কীভাবে বিভাজিত হবে আপনি জাস্ট মনে রাখেন, ওরা একটা স্পেশাল প্রক্রিয়া বিভাজিত হবে, সেটার নাম হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কি সেটা আপনার জানা লাগবে না, মাইটোসিসের চ্যাপ্টারের জন্য একটা পুরো চ্যাপ্টার আছে মাইটোসিসের জন্য, তো এই চ্যাপ্টারে মাইটোসিস জানার কোনো প্রয়োজন নাই। তাহলে বলেন দেহকোষ হচ্ছে আমরা কি করতেছি, আমরা মানে প্রকারভেদ পড়তেছি। কিসের প্রকারভেদ? কোষের। কিসের ভিত্তিতে? এখন পড়তেছি আমরা কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কয় ধরনের? সেটা হচ্ছে 2 ধরনের। এক হচ্ছে দেহকোষ আর 2 হচ্ছে জননকোষ। এক দেহকোষ কি? যেটা দেহ গঠন করবে, ঠিক আছে? আচ্ছা, আর ও কীভাবে নিজে বিভাজন করবে সেটা হচ্ছে মাইটোসিস। তারপর হচ্ছে জননকোষ। তারপর কি? জননকোষ। জননকোষ দেখো এটা নামের মধ্যে উত্তর আছে, লেখা আছে জনন। তাহলে জনন মানে কি? জন্ম দেওয়া। জনন কি? জন্ম দেওয়া। তাহলে বলেন কি করবে? নামের মধ্যে আসলে বোঝা যায় যে ও কি করবে, ও জন্ম দিবে। কি জন্ম দিবে? আর একটা কোষ জন্ম দিবে। কি জন্ম দিবে? আর একটা কোষ। তার মানে একটা কোষ আর একটা কোষকে জন্ম দিবে বা গেমেট তৈরি করবে, ঠিক আছে? আমি বলছিলাম এটা ফার্স্ট চ্যাপ্টারে, হয়তো বা আপনারা জানছেন যে কোষের মধ্যে যৌন প্রজনন ও জনক্রম দেখা দেয় এমন জীবের জননকোষ উৎপন্ন হয়। তাইলে এই জননকোষে কি হবে? জননকোষ কি আসলে মানে যৌন প্রজনন দেখা যায় এমন জীবের জননকোষ উৎপন্ন হয়। যৌন প্রজনন হচ্ছে যেগুলা গেমেট তৈরি হয়। গেমেটের চ্যাপ্টার জন্য 3 নম্বর চ্যাপ্টার আছে, আর একটা চ্যাপ্টার আছে কোষ বিভাজন, ওইটাতে ভালো করে বুঝবো আমরা, ঠিক আছে? এখন আমরা জানি শুধু যৌন প্রজনন যে জীবে হয় সেই জীবে জননকোষ উৎপন্ন হয়, ঠিক আছে? আর যৌন প্রজনন মানে কি? গেমেট তৈরি। আচ্ছা, এখন দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস, তাহলে জননকোষ বিভাজিত হবে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে শুধু নামটা জেনে রাখেন, সেটা হচ্ছে মিওসিস, ঠিক আছে? মিওসিস, মাইটোসিস কি এটা আপনার বোঝা লাগবে না, আপনি জাস্ট এটা যাতে মনে রাখেন যে আপনি দেহকোষের কাজ কি? দেহ গঠন করা, এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। এবং জননকোষ কি হয়? জননকোষ হচ্ছে কাজ হচ্ছে জন্ম দেওয়া, মানে কি জন্ম দেওয়া? আর একটা কোষকে জন্ম দেওয়া। কোন প্রক্রিয়ার মাধ্যমে? সেটা হচ্ছে মিওসিসের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার কোষের প্রকারভেদ গেল। এখন আমরা পড়ব হচ্ছে কোষের গঠন। কি পড়ব? কোষের গঠন। কোষের গঠন। আচ্ছা, এখন কোষের গঠন বলতে কোষ কি কি দিয়ে তৈরি হয় বা কোষের ভিতরে কি কি আছে। তো আমরা শুরু করি বাইরে থেকে, ঠিক আছে? সাধারণত আমরা যে কোনো জিনিস পড়ি যখন দেখি যে ওর আশেপাশে কী আছে বা কী দিয়ে আবৃত। ধরেন এটা একটা কোষ, এটা একটা কোষ, ঠিক আছে? এখন কোষের বাইরে ধরেন এরকম একটা লাইন দেওয়া আছে, একটা আবরণ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোষের আবরণ বা কোষের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা যেটা কোষের মধ্যে থাকে, বুঝছেন? ধরেন এটা হচ্ছে ভিতরটা হচ্ছে কোষ আর বাইরেটা হচ্ছে আবরণ। তাহলে এই আবরণকে আমরা কী বলবো? দেখেন আমরা যখন বলি যে আমাদের দেয়াল বা প্রাচীর, মানে কি বাইরে আবরণ বোঝায় না? তাহলে তার মানে এই যে সেটা কিসের প্রাচীর? কোষের প্রাচীর। তার মানে এটার নাম কী হবে? কোষ প্রাচীর। কী হবে? কোষ প্রাচীর। তাহলে আমরা এখন কোষ প্রাচীর নিয়ে পড়বো, যেগুলো হচ্ছে উদ্ভিদ বা প্রাণী কোষের বিভিন্ন মানে আবরণের কথা। কোষ প্রাচীর আসলে প্রাণীতে থাকে না, বুঝছো? কোষ প্রাচীর কি কই থাকে না? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে প্রাণীতে কি থাকে না? কোষ প্রাচীর প্রাণীতে থাকে না, এটা হচ্ছে কোয়েশ্চন, ঠিক আছে? তাহলে কই থাকে? প্রাণী কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে থাকে। কোষ প্রাচীর কই থাকে? উদ্ভিদ কোষে। এখন আপনি এটা কোশ্চেন অনেকে করে, আসলে অনেকে করে না, যে উদ্ভিদ কোষে কেন থাকে? কেন থাকে? এটা কাজ কি? দেখো, আমাদের
প্রাণীর আমাদের যে মানবদেহ বেশি শক্ত স্কিনটা, মানে স্কিন শক্ত স্কিন, না উদ্ভিদের শক্ত স্কিন? আনসার কি? আনসার হচ্ছে একটাই, সহজ উত্তর, সহজ, উদ্ভিদ। কেন? কারণ উদ্ভিদের বিভিন্ন ঝড় এগুলা থেকে বাঁচতে হয়, আবার ওদের কাঠ হিসাবে ইউজ হয়, তাহলে ওদের কি দরকার? স্কিন শক্ত হওয়া দরকার। তাহলে স্কিন শক্ত হলে কী করতে হবে? স্কিনের বাইরে যত বেশি লেয়ার দিতে পারবা তাহলে স্কিন তত শক্ত হইব। কমন সেন্স। আমি স্কিন শক্ত করতে চাই, কিন্তু তাইলে আমি কী করতে হইব? আমার স্কিনের সামনে যত বেশি আমি লেয়ার করে দিব তাইলে আমার স্কিন তত স্ট্রং হবে না। তাইলে বলেন আমাদের প্রাণী কোষের দরকার আছে না? কার কই দরকার? উদ্ভিদ কোষে। তাহলে আমরা প্রথম পর্বে বলছিলাম যে কোষের গঠন এবং কোষের বাইরের থেকে শুরু করতেছি। তো কোষের বাইরে যে আবরণ সেটা দিয়ে শুরু করছি। তো আমরা প্রথমে পড়ব কোষপ্রাচীরের গঠন। কোষপ্রাচীর বলছি এটা কোন কোষের তোমার গুরুত্বপূর্ণ গঠন? সেটা হচ্ছে উদ্ভিদ কোষের। কোষপ্রাচীর কিসের গঠন? উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেন? কারণ সেটা শুধু উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা, এখন এটা দেখেন এটা কী দিয়ে তৈরি? এখন আমরা কোষপ্রাচীর পড়বো না, এটা অনেকগুলো রাসায়নিক জটিল কিছু জিনিস দিয়ে তৈরি। যেমন কিছু স্পেশাল জিনিস আছে, সেটার নাম হচ্ছে, ধরেন সেটা সেলুলোজ, তারপর আপনার হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, হেমিসেলুলোজ। এগুলো কি আসলে? এগুলো হচ্ছে বিভিন্ন কার্বোহাইড্রেট, ঠিক আছে? এগুলো কি বিভিন্ন কার্বোহাইড্রেট, মানে শর্করা জাতীয় জিনিসপত্র। শর্করা কি সেটা আবার পরিপাকে গেলে যদি বুঝতে পারবে। তো শর্করা মনে করেন ভাত টাইপের, আমরা শর্করাকে ভাত হিসাবে খাই। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো কি? এগুলো হচ্ছে শর্করার যাতে এক ধরনের উপাদান যা দিয়ে কোষপ্রাচীর গঠিত হয়। কার কোষপ্রাচীর? উদ্ভিদ কোষের কোষপ্রাচীর, ঠিক আছে? প্রাণী কোষের কোষপ্রাচীর নাই। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, আমি কিন্তু লিখে দিতেছি, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আপনার এগুলো আসবে। পেকটিন, সুবেরিন, এগুলো কি? রাসায়নিক পদার্থ। কি? রাসায়নিক পদার্থ। আচ্ছা, এখানে স্পেশাল আপনার এমসিকিউ আছে, ঠিক আছে? কোষপ্রাচীর থেকে যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? উত্তর, ব্যাকটেরিয়া তো জানেন, ব্যাকটেরিয়া হচ্ছে কোন রাজ্যের? যদি আমরা আগে একটু ফিরে যাই, ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্য। তাহলে মনেরা রাজ্যের যদি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? এমসিকিউ তো অনেকবার আসে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? এমসিকিউ, ঠিক আছে? আনসার কি বলো? এটা আনসার হচ্ছে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইডস, ঠিক আছে? তাহলে এমসিকিউ যদি আসে ব্যাকটেরিয়া কোষপ্রাচীর দিয়ে তৈরি প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। আর আরেকটা এমসিকিউ আছে এখানে, সেটা হচ্ছে যে ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? ছত্রাকের কোষপ্রাচীর, দেখেন ছত্রাক কি? ছত্রাক মনে আছে? ছত্রাক কোন রাজ্যের? যারা যদি একটু মনে করেন, ছত্রাক হচ্ছে, বলছিলাম ছত্রাক ইংলিশ হচ্ছে ফানজাই, মানে কি? ফানজাইয়ের কি কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? ওইটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে পড়া হয়েছিল, কাইটিন দিয়ে। কী দিয়ে? কাইটিন দিয়ে। এটা এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ এই জন্য অন্য কালার দিতেছি যাতে এটা বুঝতে পারেন আপনার এমসিকিউ, যাতে ভুল না হয় কোনো সময়, এগুলোই পরীক্ষায় আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন কোষপ্রাচীরের হচ্ছে আপনার স্তর কয়েকটা প্রাচীর থাকে, ঠিক আছে? প্রাথমিক কোষপ্রাচীর, তারপর আছে গৌণ কোষপ্রাচীর, এগুলো থাকে, ঠিক আছে? তাইলে এখানে আমরা কোষপ্রাচীর কী দিয়ে তৈরি বলছি? বিভিন্ন প্রাচীর, যেমন কোষপ্রাচীরের মধ্যে দুই গঠন, কোষপ্রাচীর চিত্রটা রাখে। আসলে বায়োলজি পরীক্ষায় চিত্র আপনার রাখতে হবে, কোষপ্রাচীর থেকে যদি কোয়েশ্চেন আসে ধরেন আপনি ডাকতেছেন, ঠিক আছে? এরকম ধরেন, আচ্ছা এটা ডাবল লেয়ার দিই, এটা হচ্ছে আমি কী আঁকতেছি? কোষপ্রাচীরের গঠন, ঠিক আছে? কোষপ্রাচীরের গঠন পরীক্ষায় এরকম আসতে হবে, বইতে যে চিত্র আছে ওই চিত্র অবশ্যই রাখতে হবে, এরকম, ঠিক আছে? তাহলে এই যে আমি এই রাখছি, এটা কী আঁকছি? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর আঁকছি। কী আঁকছি? প্রাথমিক প্রাচীর। কোষপ্রাচীরের প্রথম প্রাচীরটার নাম কি? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর মানে প্রাথমিক, মানে শুরুর দিকে প্রাচীর, যে শুরু হয়েছে মাত্র।
এটা কয়টা স্তর আছে? আপনার 3টা স্তর আছে, ঠিক আছে? বহিঃস্তর, মধ্যস্তর আর অন্তঃস্তর, ঠিক আছে? আচ্ছা, তারপর এগুলো পরবর্তী দেখি আমরা। তারপর দেখি আমরা গৌণ প্রাচীর কেমন তৈরি হয়। তাহলে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর রাখলাম না? তারপরে দেখেন এখন এখানে এরকম এরকম এইরকম থাকে। তাহলে এই যে এটা হচ্ছে বাহির, এটা হচ্ছে ভিতর। তাহলে এই যে মাঝখানে জায়গা, সেটাকে কি বলা হয়? মধ্য পর্দা। মধ্য পর্দা। তাইলে প্রাথমিক প্রাচীরের বাইরে কি থাকে? মধ্যপর্দা থাকে। সেই মধ্যপর্দা থেকে কিছু রস নিঃসৃত হয় এবং সেটা ক্রমশ কি তৈরি করে? গৌণ প্রাচীর তৈরি করে, ঠিক আছে? কি তৈরি করে? গৌণ প্রাচীর তৈরি করে। তাহলে দেখেন গৌণ প্রাচীর কোনটা? এটা হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর, ঠিক আছে? তাইলে আমরা বলি কোষ প্রাচীরের গঠনে কি আছে? প্রথমে আছে প্রাথমিক প্রাচীর, আর প্রাথমিক প্রাচীরের তারপর কি আছে? মধ্যপর্দা। আর মধ্যপর্দা তারপর কি তৈরি করে? মধ্যপর্দা গৌণ প্রাচীর তৈরি করে বিভিন্ন প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন রস নিঃসরণের মাধ্যমে। এখন কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে, দেখেন আপনার বাড়ির বাইরের দেয়ালের কাজ কি? আপনার বাড়িকে রক্ষা করা, আপনার বাড়িকে দৃঢ়তা প্রদান করা। কোষ প্রাচীরের কাজ কি হবে? অবশ্যই কোষকে কি করা? দৃঢ়তা প্রদান করা। কোষকে দৃঢ়তা প্রদান করা। দৃঢ় করবে না, কোষকে শক্ত করবে না আরো, ঠিক আছে? আর কোষের আকার আকৃতি বজায় রাখবে। অন্য কোনো বাইরে একটা থেকে অ্যাটাক হইলেও বাঁচাবে না। কোষের আকার ও আকৃতি কি রাখবে? বজায় রাখবে, ঠিক আছে? এটা সহজ কাজ, কমন সেন্স দিয়ে আনসার করা যায়। শেষ। আর আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এই যে কোষ, এই কোষে এই যে খালি অংশ, এই খালি অংশ কি বলা হয়? কূপ। কি বলা হয়? কূপ। কারণ এই কূপ দিয়ে বিভিন্ন জিনিস যাওয়া আসা করে। যদি কোষ প্রাচীর দিয়ে কিছু যাওয়া আসা না করে, তাহলে কি আমাদের সেল বেঁচে থাকবে না। অবশ্যই ভিতর থেকে বাইরে কিছু যাইতে হবে। তাহলে এই যাওয়া আসা কোথা দিয়ে হয়? এই কূপ দিয়ে হয়। কি দিয়ে হয়? এই কূপ দিয়ে হয়। আর স্পেশাল একটা কন্ডিশন আসে, যেটা হচ্ছে যদি পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করতে চায়। ধরেন আপনার এটা হচ্ছে একটা কোষ আর এখানে একটা কোষ। এখন এই কোষের সাথে কি করবে? কানেকশন করতে চায়। তাহলে এই যে কানেকশন করতে চাইলে তখন কি করতে হবে? ওনারা কী করবে? ওনাদের এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীর দিয়ে এরকম এক্সপান্ড করবে, এরকম একটু হাত বাড়ায় দিবে। বাড়ায় দিয়ে বলবে, আসো আমরা একটু আদান প্রদান করি। কী আদান প্রদান করি? খনিজ লবণ ও পানি। খনিজ লবণ ও পানি আদান করি। এই যে একটা নালী, এটা কি? এটা হচ্ছে একটা নালী। এই যে নালী তৈরি করলো কিসের জন্য? যোগাযোগের জন্য। কার সাথে? পাশের কোষ। যোগাযোগের জন্য। কার সাথে করছে? পাশের কোষের সাথে, ঠিক আছে? পাশের কোষের সাথে। তাহলে এই যে করলো পাশের কোষের সাথে, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। এই নালীটার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা, ঠিক আছে? এটা পরীক্ষা আসে আপনার, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষার জন্য যে নালী তৈরি করা হয়, সেই নালীর নাম কি? প্লাজমোডেজমাটা। তাহলে আমরা কোষ প্রাচীর থেকে কী পড়ছি? প্রথমে পড়ছি আমরা কোষ প্রাচীরের গঠন। শুধু উদ্ভিদ কোষে, প্রথম কথা হচ্ছে এটা শুধু উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, সেটা শুধু উদ্ভিদ কোষে থাকে। গঠনে কী থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন। এমসিকিউ কী পড়ছি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। আবার আরেকটা এমসিকিউ পড়ছি ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? সেটা হচ্ছে কাইটিন। তারপর কোষ প্রাচীরের গঠন পড়লাম, সেখানে এই ছবিটা আমি ভালো করে রাখতে পারি, আপনারা রাখবেন। যে প্রাথমিক প্রাচীর আছে, প্রাথমিক প্রাচীরের পর যেটা আছে মধ্যপর্দা থেকে কিছু রস নিঃসৃত হয়ে তৈরি করে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীরের আবার 3টা স্তর আছে, সেটা হচ্ছে বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। এগুলো লাগবে না এত বেশি, এটা একটু মনে রাখলে হবে, ঠিক আছে? আর কোষ প্রাচীরের কাজ কি? কোষকে দৃঢ়তা প্রদান, স্বাভাবিক। আপনার ঘরকে আপনি চান যেভাবে দৃঢ়তা প্রদান করতে। তারপর কোষের আকার আকৃতি অবশ্যই বজায় রাখতে হবে, এটাই তো মেইন উদ্দেশ্য, আকার আকৃতি যাতে ঠিক থাকে, ঠিক আছে? আর কোষ প্রাচীরে একটা কোষ প্রাচীরে আরেকটা কোষ প্রাচীরের সাথে যদি একটা সেল আরেকটা সেলের পাশাপাশি সেলের সাথে যদি যোগাযোগ করতে চায়, কেন যোগাযোগ করতে চায়? খনিজ লবণ ও পানি আদান প্রদানে। তাহলে করতে চাই, তাহলে কী তৈরি করতে হবে? নালী তৈরি করতে হবে। সেই নালী কি? প্লাজমোডেজমাটা। এটা এমসিকিউতে আসে।
আচ্ছা, আমাদের এখন কোষ প্রাচীর শেষ হইল। তো এটা হচ্ছে কোষ প্রাচীরের চিত্র। কোষ প্রাচীর চিত্রের মধ্যে আমরা দেখতে পারি এই যে মধ্যপর্দা আছে, তারপর এই যে এটা হচ্ছে মধ্যপর্দা, মাঝখানের ওটা, সেখান থেকে তোমার প্রাথমিক প্রাচীর তৈরি হয় ভিতরেরটা, আর বাইরের দিকে গৌণ প্রাচীর তৈরি হয়। সেটা হচ্ছে তোমার মধ্যপর্দা থেকে কিছু রস নিঃসৃত হয়। তো এই চিত্রটা পরীক্ষায় আঁকা লাগবে। এই চিত্রটা আপনারা প্র্যাকটিস করবেন খাতায়। পরীক্ষায় যদি গ নাম্বারে কোষ প্রাচীরের চিত্র আসে বা প্রশ্ন আসে, তাহলে অবশ্যই এই চিত্রটা দেওয়া লাগবে। তো আজকে আমরা পড়ব কি সেল সম্বন্ধে আর কিছু জানবো আমরা, ঠিক আছে? সেলের গঠন সম্পর্কে। তো সেলের গঠন সম্পর্কে তোমাদের বইতে চিত্র দেওয়া আছে, ঠিক আছে? দেখো, চিত্র দেখে পড়লে সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ, ঠিক আছে? দেখো, উদ্ভিদ কোষের মধ্যে আমরা সব বলছি সবার বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এই দেখো কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর। এই যে বাইরে যেটা আছে সেটা হচ্ছে কোষ প্রাচীর। তার মানে সবার বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। আচ্ছা, তারপর অনেক অঙ্গাণু থাকে, ঠিক আছে? আমরা যদি প্রথমে তোমার সেলকে ভাগ করি দুইটা ভাগে, তাহলে একটা হচ্ছে সেলের মধ্যে একটা হচ্ছে তোমার জড়বস্তু, মানে যেগুলো হচ্ছে লিভিং ম্যাটেরিয়াল ছাড়া, আর লিভিং ম্যাটেরিয়াল হচ্ছে তোমার জীববস্তু, ঠিক আছে? মানে জড়বস্তু হচ্ছে যেগুলোতে কোনো প্রাণ থাকে না, বা যেই জিনিসগুলা মৃত বস্তু দিয়ে তৈরি হয়। আমরা একটু আগে পড়ছি কি, যে মৃত বস্তু দিয়ে কী তৈরি হয়? কোষ প্রাচীর। তার মানে জড়বস্তুর মধ্যে কি থাকবে? কোষ প্রাচীর। তাহলে আমাদের সেলের মধ্যে বা কোষের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জড়বস্তু, একটা হচ্ছে জীববস্তু। জড়বস্তুর মধ্যে তৈরি হয় কোষ প্রাচীর। মানে কোষ প্রাচীর হচ্ছে জড়বস্তুর অন্তর্ভুক্ত, এবং জীববস্তুর মধ্যে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস থাকে। প্রথমটা হচ্ছে দেখো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি আমরা একটু আগে পড়ছি কি? কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে? এটা ভিন্ন। তারপরে হচ্ছে কোষ ঝিল্লি, পরে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নিউক্লিয়াস। এই শ্রেণীবিন্যাসে তোমার বইতে দেওয়া নাই, বুঝছো? তাইলে এই জন্য এই জিনিসগুলো বুঝতে অনেক কষ্ট হয় আমাদের সাধারণত। আচ্ছা, এই যে জীববস্তু আমি লিখলাম, সেটাকে আসলে এক কথায় অন্য কিছু বলে, সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। বলা হয় প্রোটোপ্লাজম। দেখো, তার মানে সেল হচ্ছে প্রধানত দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে জড়বস্তু দিয়ে গঠিত যেগুলা, বা জড় পদার্থ, আর বাকি সাইড হচ্ছে তোমার জীববস্তু বা সজীব বস্তু, যেগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। জড়বস্তুর মধ্যে কি আছে? কোষ প্রাচীর অন্তর্ভুক্ত, ঠিক আছে? আর জীববস্তুর ক্ষেত্রে কি প্রযোজ্য? সেটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত কয়টা জিনিস? তিনটা জিনিস, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, ঠিক আছে? এখন আমরা এই চ্যাপ্টারই পরবর্তীতে এগুলো পড়বো, সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াস কি, কোষ ঝিল্লি কি, ঠিক আছে? এখন আমরা গঠনগুলো দেখি চিত্রতে। দেখো, আমরা কোষ প্রাচীর পড়ছি, জড়বস্তু, ঠিক আছে? এখন আমরা কি খুঁজবো? কোষ ঝিল্লি খুঁজবো না? দেখো, এই যে আমরা পড়লাম কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লিটা, এই কোষ ঝিল্লি কই আছে? এই দেখো, প্রথম বাইরের আবরণটা হচ্ছে তোমার কি? কোষ প্রাচীর। এবং এই যে ভিতরের আবরণ, সেটা কি? প্লাজমা মেমব্রেন, বা প্লাজমা মেমব্রেনের একটা নাম হচ্ছে কোষ ঝিল্লি। কি? কোষ ঝিল্লি। তার মানে তোমার সবার বাইরে থাকে কি? কোষ প্রাচীর, তারপরে থাকে কি? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তারপর সাইটোপ্লাজম কই? এই যে তোমার এই যে নিউক্লিয়াসটা আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা বলছি না নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা। তাহলে নিউক্লিয়াস যদি আমরা সরাই ফেলি, তারপর নিচে যেই জিনিসগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে কি? সাইটোপ্লাজম, ঠিক আছে? এবং এই পুরোটা জিনিস একেবারে কোষ প্রাচীর সহ, ঠিক আছে? যেটা কোষ ঝিল্লি সহ যেগুলা তোমার অন্তর্ভুক্ত হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের মধ্যে। যেমন ধরো
এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তো এইখানে হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, ঠিক আছে। তারপরের অংশ হচ্ছে কি, দেখো লেখা আছে সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমীয় ধাত্র মানে ধাত্র মানে হচ্ছে ফ্লুইড, ধাত্র মানে কি ফ্লুইড। তার মানে সাইটোপ্লাজমীয় ধাত্র মানে হচ্ছে সাইটোপ্লাজমের যে ফ্লুইড, তাহলে সাইটোপ্লাজম এক ধরনের কি, সেটা হচ্ছে এক ধরনের ফ্লুইড। তার মানে আমরা প্রথমে পাইছি দুইটা ফ্লুইড পাইছি, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজম হচ্ছে অনেক বড় একটা জিনিস, আমি একটু আগে বলছি এই যে পুরো জিনিসটা নিয়ে যে জিনিসটা আছে, এই পুরো জিনিসটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। মানে এমনকি কোষঝিল্লি, এই যে বাইরের যে কোষঝিল্লিটা আছে, এই কোষঝিল্লি সহ যে অংশটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে শুধু নিউক্লিয়াসে সরালে যে জায়গাটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজমের ডেফিনেশন যদি আমরা বলি, প্রথমে হচ্ছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তার মানে এই কোষঝিল্লি পর্যন্ত যা কিছু আছে সব হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। তার মানে এখানে এটা হচ্ছে কোষঝিল্লি, এই কোষঝিল্লির ভিতরে যা যা আছে সব কিছু হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ, ঠিক আছে। এই অর্গানগুলো কিন্তু না, এই অর্গানগুলোর নিচের দিকে যে ফ্লুইড দেখতেছেন এরকম ফুটা এরকম ফুটা দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লিকে সরালে যে জায়গা, নিউক্লিয়াসকে সরালে যে জায়গাটা পাওয়া যাবে সেটা হচ্ছে, মানে যে ফ্লুইডটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে আমরা যদি ওভারঅল একটা জিনিস বলি, সেটা হচ্ছে দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে জড়বস্তু দিয়ে, একটা হচ্ছে জীববস্তু দিয়ে। জড়বস্তুর মধ্যে আছে কোষ প্রাচীর, যেটা সবার বাইরে থাকে, এবং বাকি অংশ হচ্ছে জীববস্তু। জীববস্তুর ক্ষেত্রে প্রোটোপ্লাজম আছে, এবং প্রোটোপ্লাজমের মধ্যে আবার তিনটা শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে কোষঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। কোষঝিল্লি তো দেখছেন এইটা, সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসকে সরাই দিলে যেটা, আর বাকি হচ্ছে নিউক্লিয়াস। তার মানে এই সবগুলাই কিসের অংশ, প্রোটোপ্লাজমের অংশ। কিন্তু কোষ প্রাচীরটা প্রোটোপ্লাজমের অংশ নয়, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে। তাহলে এখানে তো সব কিছু ক্লিয়ার আছে অবশ্যই। বাকি যেগুলো দেখতে পাচ্ছেন কোষ প্রাচীর পরে, তারপর কি আছে, গোলজি বস্তু আছে, লাইসোজোম আছে, এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা আরও ডিটেলসে পড়বো। এগুলো সম্পর্কে এখন দেখে নিই জাস্ট কী কী আছে। দেখো লাইসোজোম আছে, এটা হচ্ছে লাইসোজোম, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে গোলজি বস্তু, এটা নিউক্লিয়াস, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের সব কিছু সেম, জাস্ট কয়েকটা পার্থক্য আছে প্রাণী কোষের সাথে উদ্ভিদ কোষের। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে প্রাণী কোষের সাথে উদ্ভিদ কোষের পার্থক্য। উদ্ভিদ কোষে একটা জিনিস এক্সট্রা থাকে, আমরা সেটা পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, ঠিক আছে। আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে দেখো এই যে এত বড় একটা এরিয়া, এটা কি, এটা গহ্বর না, কোষ গহ্বর। আর দেখো এটা কি প্রাণী কোষে আছে, এই যে ছোটো, তার মানে নাই বললেই চলে। তার মানে কোষ প্রাচীরে কি নাই, কোষ প্রাচীর নাই উদ্ভিদ প্রাণী কোষে, এবং কোষ গহ্বর নাই। তাহলে এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট যে প্রাণী কোষে কী নাই, প্রাণী কোষে কি কোষ প্রাচীর এবং কোষ গহ্বর নাই। তাহলে প্রাণী কোষে কি নাই, কোষ প্রাচীর এবং গহ্বর, কোষ গহ্বর এগুলো কই নাই, প্রাণী কোষে নাই, ঠিক আছে। বইতে লেখা আছে, আপনারা বই পড়লে অবশ্যই বুঝবেন। তারপর যে এখন আমরা পড়ব কি, প্রোটোপ্লাজম বললাম। তাহলে প্রোটোপ্লাজমটা আবার একটু বলি। প্রোটোপ্লাজম দেখো, এগুলো এই প্রোটোপ্লাজম থেকে কী প্রশ্ন আসবে, প্রোটোপ্লাজম থেকে প্রশ্ন আসবে যে প্রোটোজোয়ানের সংজ্ঞা, ঠিক আছে। প্রোটোজোয়ানের সংজ্ঞাটা প্রশ্ন পরীক্ষা আসবে, বলছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, দেখো এটা তো অবশ্যই কোষের ভিতরেই, তাহলে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, স্বচ্ছ মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। আর অর্ধস্বচ্ছ মানে হচ্ছে অর্ধেক ক্লিয়ার, মানে পুরোপুরি পানির মতো ক্লিয়ার। তাহলে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু, মানে আঠালো, ঠিক আছে। জেলি তো চিনেন আপনারা, জেলির মতো হচ্ছে মানে আঠালো জিনিস, জেলির মতো বস্তু তাকে কি বলে, প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞা যদি পরীক্ষা আসে কি লিখবেন, যে কোষের ভিতরে, এই যে কোষের ভিতরে, এটা হচ্ছে কোষের ভিতরে জেলির মতো থকথকে বস্তু, সেটাই হচ্ছে কি প্রোটোপ্লাজম। এবং প্রোটোপ্লাজমের উপরে কী কী থাকে, তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস,
একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে কি কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। আচ্ছা, এখন গেল প্রোটোপ্লাজমটা শেষ। তারপর পড়বো আমরা কি, এখন একটা অর্গান পড়ব, সেটা হচ্ছে, আচ্ছা কোষঝিল্লি সম্বন্ধে কিছু বলি। কোষঝিল্লি দেখেন, প্রোটোপ্লাজম হচ্ছে বাইরেরটা, ঠিক আছে, আর কোষঝিল্লি হচ্ছে ভিতরেরটা। দেখেন প্রাণীকোষে যে বাইরের দিকে আছে সেটাই হচ্ছে কোষঝিল্লি, কারণ প্রাণীকোষে কি নাই, প্রাণীকোষে কোষ প্রাচীর নাই, তার মানে বাইরের যে আবরণটা আছে সেটাই কি, সেটাই হচ্ছে কোষঝিল্লি। তাহলে কোষঝিল্লির সংজ্ঞা কি, কোষঝিল্লির সংজ্ঞা হচ্ছে, কোষঝিল্লি এই দুটার সংজ্ঞা অবশ্যই মুখস্থ করা লাগবে, কারণ মুখস্থ কি বুঝে পড়লে তো অবশ্যই মনে থাকবে, ঠিক আছে। কোষঝিল্লির সংজ্ঞা কি, কোষের সংজ্ঞা হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে। দেখেন কোষঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে না, প্রোটোপ্লাজমের বাইরে। এটা একটা ফ্লুইড, দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, এটা বলতেছি আমরা কি, কোষঝিল্লি। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে, এটা ফ্লুইড না, সরি, এটা হচ্ছে একটা পর্দা, সেটা হচ্ছে এই যে এটা প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে পর্দা থাকে সেটা কি, সেটা হচ্ছে কোষঝিল্লি। তাহলে কোষঝিল্লি কই, এটা প্রোটোপ্লাজম কই, ভিতরে, ঠিক আছে। কোষঝিল্লি কই থাকে, প্রাণীকোষে, উদ্ভিদ কোষে থাকে, তবে উদ্ভিদ কোষে ভিতরে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুই স্তরের যে পর্দা থাকে সেটাকে কি বলা হয়, কোষঝিল্লি বলা হয়। কোষঝিল্লির কাজ কি, কাজ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। কাজ হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে, সেটা কাজ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এর থেকে বেশি কিছু পড়ার দরকার না, বইতে যে কোষঝিল্লি টপিকটা আছে ওইটা রিডিং দিবেন, তাইলে বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে একটা অর্গান মানে হচ্ছে অর্গানেল পড়বো এখন। অঙ্গাণু মানে কি, অঙ্গাণু মানে কোষের ভিতরে যে জিনিসগুলো থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলা কি অঙ্গাণু বা অর্গানেলস, ঠিক আছে। তাহলে একটা অর্গান সম্বন্ধে এখানে পর্ব যেগুলো হচ্ছে, নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এটা মনে করেন এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চন আসতে চায়, তাহলে যদি 3টা কোয়েশ্চন করা হয় এই চ্যাপ্টার থেকে ওভারঅল, তাহলে এটা হচ্ছে একটা কোয়েশ্চন, তার মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া। দেখো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা অঙ্গাণু যেটা কোষের কিসে কাজ করে, শ্বসনে হেল্প করে। কিসে কাজ করে, শ্বসনে কাজ করে। এখন বলতে হবে শ্বসন কি, ঠিক আছে। দেখেন আমরা মাইটোকন্ড্রিয়া গঠনে পড়ে যাবো, আগে আমরা শ্বসনটা কি এটা বুঝি। আমরা বাতাস থেকে কি নেই, আমাদের শরীরে, যদি আমাদের শরীর হয়, কি নেই, অক্সিজেন। আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার, অক্সিজেন দরকার অবশ্যই। আচ্ছা, আর এই যে অক্সিজেন নেই প্রতিনিয়ত, এই অক্সিজেন তারপর কি হয় আমাদের শরীরে অক্সিজেন কিন্তু অবশ্যই দরকার। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা গাছ, যে মানে ধরো এটা গাছ, ঠিক আছে। তো গাছ একটা প্রক্রিয়া অক্সিজেন তৈরি করে, সেটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। সেটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়তে পারবো, ঠিক আছে। এখন আমরা পড়বো কি, শ্বসন। আগে আমরা সালোক সংশ্লেষণ বুঝলে শ্বসন বুঝতে পারবে। সো এই জন্য শ্বসন বুঝতে হলে সালোক সংশ্লেষণ বোঝাটা জরুরি, অ্যাটলিস্ট একটা বেসিক নলেজ রাখা উচিত। তো দেখো, আমরা গাছ কি তৈরি করে বা উদ্ভিদ কি তৈরি করে, সেটা অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। কোন প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সেই অক্সিজেন আমরা কে নেই, আমরা মানুষরা নেই, ঠিক আছে। এই অক্সিজেন আমরা মানুষরা নেই। এখন আমরা মানুষরা আমাদের শরীরে সেই অক্সিজেনটা যেই প্রক্রিয়ায় ব্যবহার করি সেটাকে কি বলা হয়, শ্বসন। তাহলে এই যে বাতাস থেকে পাওয়া অক্সিজেন আমাদের শরীরে যে প্রক্রিয়ায় ব্যবহার হয় সেটাকে আমরা কি বলবো, শ্বসন। এবং ব্যবহার করার ফলে কি তৈরি হয় আমাদের শরীরে, ব্যবহার করার ফলে কি তৈরি, আমরা যে শ্বাস ছাড়ি, শ্বাস নেওয়ার সময় নেই অক্সিজেন, এবং শ্বাস ছাড়ার সময় কি ছাড়ি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমাদের শরীরে
অক্সিজেন ব্যবহার করার যে পদ্ধতি, অক্সিজেন ব্যবহার করার যে পদ্ধতি সেটা কি? শ্বসন। ঠিক আছে, শ্বসন সম্বন্ধে ডিটেলস আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো আরও। ঠিক আছে, বায়োলজি একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে অনেক ইন্টারকানেক্টেড, সেই জন্য একটা চ্যাপ্টারের টপিক অন্য চ্যাপ্টারে বেশি চলে আসে, সবগুলোতে এক চ্যাপ্টারে পড়ার আসলে কোনো প্রয়োজন নাই। অক্সিজেন ব্যবহার করার পদ্ধতিকে আমরা কী বলে? শ্বসন। তাহলে এই শ্বসনের সাথে কোন অঙ্গাণুটি জড়িত? আমাদের কোষে শ্বসনের সাথে কোন অঙ্গাণুটি জড়িত? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া আমাদের কোষে শ্বসনের সাথে জড়িত। এখন আমরা পড়বো মাইটোকন্ড্রিয়ার গঠন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেখো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র। ঠিক আছে, তোমাদের বইতে আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠনের চিত্র। এটা দেখো, এই চিত্রের মধ্যে তোমার কি আছে? এই চিত্রটা দরকার, এই চিত্রটা 3 নম্বর চিত্রটা দেখো, বাইরের দিকে একটা আবরণ দেখতেছো না? এটা একটা আবরণ। এই দেখো, একটা আবরণ, ঠিক আছে, আবার আরেকটা আবরণ। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় আবরণ বিশিষ্ট? কয়টা স্তর বিশিষ্ট? 2টা স্তর বিশিষ্ট। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রথম বৈশিষ্ট্য আমরা কি পাইলাম? প্রথম বৈশিষ্ট্য পাইলাম যে সেটা হচ্ছে গঠন। আমরা যদি এখন কি পড়তেছি? গঠন। দেখো, 2 স্তর বিশিষ্ট। কয় স্তর? 2 স্তর বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো, মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের যে স্তর, এই দেখো, এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে ভিতরের স্তর। এই দেখো, ভিতরের স্তরটা আমি যদি নীল কালি দিয়ে দিই, দেখো, এই যে এটা হচ্ছে ভিতরের স্তর, এটা এই পুরোটা হচ্ছে ভিতরের স্তর। আর কালো অংশটা বা এই যে কালোর দিকে, বাইরের দিকে যে কালো আবরণটা, সেটা হচ্ছে বাইরের স্তর। তাহলে মাইটোকন্ড্রিয়ার স্তর কয়টা? 2টা স্তর। একটা হচ্ছে নীলটা হচ্ছে ভিতরের স্তর, এবং বাইরের দিকে যে আমি যে কালারটা করতেছি এখন, এই যে এটা হচ্ছে আপনার বাইরের স্তর। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে কয়টা স্তর পাইলাম? 2টা স্তর। একটা হচ্ছে বাইরের স্তর, একটা হচ্ছে ভিতরের স্তর। এই যে ভিতরের স্তর দেখেন, ভিতরের দিকে কি আছে? ভিতরের দিকে একটু তোমার দেখো ভাঁজ করা আছে, এরকম। ঠিক আছে, ভিতরের স্তর এরকম, ভিতরের দিকে ভাঁজ করা, দেখেন তো, এরকম। এই যে ভিতরের স্তরটা নীল কালি দেখায় আপনাদের, এই যে এটা, এটা। ঠিক আছে, তাহলে ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ। এই ভাঁজটাকে কি বলে? এই ভাঁজটাকে বলা হয় তোমার ক্রিস্টি। তাহলে 2টা স্তর আছে, বাইরের স্তর ঠিক আছে রাউন্ড, এবং ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। তাহলে ভিতরের স্তরকে ভাঁজ হওয়াটাকে কি বলে? এটাকে বলা হয়, এটা যদি লিখি আমি, ভিতরের স্তর, ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, সেটাকে কি বলে? ক্রিস্টি। আচ্ছা, তাহলে আমরা 2টা জিনিস পাইলাম। একটা হচ্ছে তোমার 2 স্তর বিশিষ্ট, তারপর হচ্ছে ভিতরের যে স্তর, সেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, সেটাকে কি বলে? ক্রিস্টি। তারপর ক্রিস্টির গায়ে তোমার কিছু বৃন্ত থাকে। তাহলে ক্রিস্টির গায়ে কী থাকে? বৃন্ত। ক্রিস্টির গায়ে থাকে কি? বৃন্ত। তার মানে দেখো তো, এই ক্রিস্টির গায়ে কী থাকে? বৃন্ত। এখন দেখি আমরা আসলে থাকে কি না। এই যে ছবিটা যদি আমরা একটু দেখি, খেয়াল লক্ষ্য করি, তাহলে দেখো তো, এখানে দেখো, এই যে একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে, ঠিক আছে, এরকম ছোটো ছোটো অনেকগুলা বৃন্ত আছে। এইগুলাকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় অক্সিজোম। এগুলো কি বলা হয়? অক্সিজোম। এগুলোকে কি বলা হয়? অক্সিজোম। তার মানে ক্রিস্টির গায়ে কি থাকে? বৃন্ত থাকে। বৃন্তকে কি বলে? অক্সিজোম বলে। আর ক্রিস্টি হচ্ছে ভিতরের স্তর, ভিতরের দিকে ভাঁজ হয়, এরকম ভাঁজ হয়, এটা কি বলা হয়? ক্রিস্টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অক্সিজোমে কি থাকে? উৎসেচক থাকে। উৎসেচক বা এনজাইম। কি থাকে? উৎসেচক বা এনজাইম। এখন উৎসেচক বা এনজাইম কি সেটা বুঝতে হলে আপনাকে অনেক কেমিস্ট্রি পড়তে হবে, অনেক প্যারা আছে। এটা সম্বন্ধে আগে যদি কোনো ধারণা থাকে তাইলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। আসলে এনজাইম কি সেটা হচ্ছে, ধরো এনজাইম হচ্ছে একটা থার্ড পার্টি, ঠিক আছে, কি বুঝে? ধরো তুমি
এখান থেকে ধরো আজকে একটা এই জায়গা থেকে তুমি এই জায়গাতে যাবা, ঠিক আছে, এই জায়গাতে এই জায়গায় যাবা। এখন তুমি প্রতিদিন যাও এই জায়গা থেকে 5 মিনিট হেঁটে হেঁটে 5 মিনিট চলে যাও, ঠিক আছে। বাট তোমাকে যদি আমি এখন একটা এক্সট্রা একটা কার একটা আনি দিলাম, কার বা একটা গাড়ি দিলাম, ঠিক আছে, তাহলে তুমি কী করবে, এখানে 5 মিনিটের জায়গায় তুমি ওইখানে 2 মিনিটে যাবা। তার মানে দেখো এখানে থার্ড পার্টি কে? কারটা না, কারটা তোমার যাওয়া আসাকে কী করছে, কন্ট্রোল করছে, যাওয়া আসাকে দ্রুত বানাইছে, ঠিক আছে। তাহলে এখানে এনজাইমটা কি, কোনটা? এই কারটা হচ্ছে এখানে এনজাইম। তার মানে এনজাইম হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো বিক্রিয়াকে বিক্রিয়ার যে গতিটা আছে সেটা বাড়ায় অথবা কমায়। তাহলে এটা মনে রাখো যে এনজাইম হচ্ছে বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়। তার মানে এখানে এনজাইম কই থাকে? অক্সিজমে থাকে। অক্সিজম কি হচ্ছে ক্রিস্টির গায়ে যে বৃন্তগুলো থাকে সেটাকে অক্সিজম বলে। ক্রিস্টি কি? ক্রিস্টি হচ্ছে ভিতরের স্তর, ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। কিসের ভিতরের স্তর? মাইটোকন্ড্রিয়ার স্তর। মাইটোকন্ড্রিয়ার কয়টা স্তর আছে? 2টা। তাহলে মাইটোকন্ড্রিয়ার 2টা স্তর, 2টা স্তরের মধ্যে ভিতরের স্তর, ভিতরের দিকে কি থাকে? ভাঁজ হয়ে থাকে, সেটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে থাকে কি? বৃন্ত, যাকে বলা হয় অক্সিজম। অক্সিজমের গায়ে কি থাকে? এনজাইম। আচ্ছা, এখন এখানে কিসের এনজাইম? কোন বিক্রিয়ার এনজাইম? আমরা যে বললাম এনজাইম হচ্ছে বিক্রিয়া, কোন বিক্রিয়ার এনজাইম? সেটা হচ্ছে শ্বসনের। শ্বসন, এই যে শ্বসন হবে না, শ্বসনের মধ্যে অনেকগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার যে এনজাইমগুলো লাগে সেই এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়াতে থাকে। তার মানে শ্বসনের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? মাইটোকন্ড্রিয়া। দেখেন শ্বসনের জন্য দরকার কি? এনজাইম। আর এই এনজাইমগুলো কই থাকে? তোমার কিসে? অক্সিজমে। অক্সিজম কই থাকে? ক্রিস্টিতে, ঠিক আছে। ক্রিস্টি কই থাকে? মাইটোকন্ড্রিয়ায়। তার মানে দেখো শ্বসনের জন্য কি জরুরি? মাইটোকন্ড্রিয়া। যদি প্রশ্ন আসে, পরীক্ষা উদ্দীপক আসলো যে ধরেন এমন একটা অঙ্গাণু সম্বন্ধে লিখো যার উপর শ্বসন নির্ভর করে অথবা শ্বসন সেটার সাথে জড়িত, তাইলে কোন অঙ্গাণু হবে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা কোয়েশ্চন আছে যে কেন এখানে মাইটোকন্ড্রিয়ার সাথে শ্বসনের কোন ধাপটা জড়িত আছে সেটা বলবো না। দেখো শ্বসনের সাথে মাইটোকন্ড্রিয়ার একটা ধাপ, শ্বসনের কয়টা ধাপ? 4টা ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কয়ে, একটা হচ্ছে ক্রেবস চক্র, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রন, আর এটা না, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে এই কয়টা ধাপ? এখানে 4টা পাইছি না। এই যে তোমার কিসের? শ্বসনের 4টা ধাপ। এই ধাপগুলো কিসের? শ্বসনের 4টা ধাপ। তার মধ্যে এই গ্লাইকোলাইসিস বাদে এই অ্যাসিটাইল কয়ে, এই ক্রেবস চক্র, এই ইলেকট্রন প্রবাহ, এই 3টাই, স্পেশালি এই ক্রেবস চক্রটা, স্পেশালি কোনটা? এই ক্রেবস সাইকেলটা বেশি ইম্পর্টেন্ট। এই ক্রেবস সাইকেলটা মেইন যে ক্রেবস সাইকেল, এটা সেটা কই হয়? সেটার জন্য যে এনজাইমগুলো লাগে তাই সেই এনজাইমগুলো কই থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। সেই জন্য তোমার ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে। এখন তাতে কী লাভ হইলো? এই যে আমার মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হলো, তাতে কী লাভ হইলো? একটা জিনিস লাভ আছে। দেখো আমাদের শ্বসন কেন দরকার? প্রথম কোয়েশ্চন, শ্বসন আমাদের কেন দরকার? ঠিক আছে, শ্বসন কেন দরকার? কোয়েশ্চন হতে পারে না। শ্বসন দরকার আমাদের শক্তি পাওয়ার জন্য। আমাদের শরীরে শক্তি উৎপন্নের একমাত্র উপায় হচ্ছে শক্তি পাওয়ার। তার মানে শ্বসন হচ্ছে শক্তির সাথে রিলেটেড। শক্তি আমাদের শরীরে যে কাজ, আমরা যে কাজগুলো করি সেই কাজ করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি কোথা থেকে পাই? আমরা শ্বসন থেকে পাই, ঠিক আছে। আচ্ছা, এখন সব শক্তি আমরা পাই শ্বসন থেকে। আবার এই শ্বসন সব ডিপেন্ড করে কিসের উপর? মাইটোকন্ড্রিয়ার উপর। তাহলে আমরা আবার রিক্যাপ করি। দেখো আমাদের শক্তি দরকার শরীরে, শক্তি কোথা থেকে পাই? শ্বসন থেকে পাই, ঠিক আছে। আবার শ্বসন কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে আমাদের শরীরের সব শক্তি কোথা থেকে আসে? মেইনলি মাইটোকন্ড্রিয়া থেকে।
সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে একটা জিনিস বলা হয়, একটা স্পেশাল নাম বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, বলা হয় কোষের শক্তিঘর। শক্তিঘর, তাহলে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। তার মানে দেখো কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হয়, যদি এটা কোয়েশ্চেন আসে, ধরো কোয়েশ্চেন আসলো কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হয়। প্রথম কথা হচ্ছে কোষের দরকার কি, শক্তি, ঠিক আছে। এখন বলো শক্তি যদি দরকার হয় তাহলে শক্তি কোথা থেকে পাবো আমরা, কোষের শ্বসনের মাধ্যমে, ঠিক আছে। আবার শ্বসনের মেইন ধাপ কোনটা, ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র কোথায় ঘটে, বা ক্রেবস চক্রের এনজাইমগুলো কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়ায়। তাহলে দেখো, তাহলে কোষের শক্তিঘর কোনটা, মাইটোকন্ড্রিয়া। তার মানে কোষের শক্তিঘর কোনটা, মাইটোকন্ড্রিয়া। কেন মাইটোকন্ড্রিয়া, কারণ কোষের দরকার শক্তি, শক্তির জন্য দরকার শ্বসনের দরকার ক্রেবস চক্রের দরকার মাইটোকন্ড্রিয়া। তাহলে পরীক্ষায় বেশিরভাগ কোয়েশ্চেন আসে যে কোয়েশ্চেন যে কোষের শক্তিঘর কাকে বলা হয়, কেন বলা হয়, ক্লিয়ার আছে, ঠিক আছে, ক্লিয়ার আছে। আর যদি বলা হয় যে মাইটোকন্ড্রিয়ার অন্তর্গঠন, যে মাইটোকন্ড্রিয়ার গঠন লিখো, তাহলে কি লিখবা, প্রথমে লিখবা মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনের সাথে রিলেটেড। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট, মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট। ভিতরের যে স্তরটা আছে সেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে কী তৈরি করে, ক্রিস্টি তৈরি করে। ক্রিস্টির গায়ে কী থাকে, বৃন্ত থাকে, তাদেরকে কী বলে, অক্সিজোম বলে। অক্সিজোমের গায়ে কী থাকে, উৎসেচক বা এনজাইম থাকে। কিসের এনজাইম, বিক্রিয়ার এনজাইম। কোন বিক্রিয়ার এনজাইম, শ্বসনের এনজাইম। শ্বসনের কোন ধাপের এক্সাম, স্পেশালি গ্লাইকোলাইসিস ছাড়া বাকি তিনটা, এবং স্পেশালি ক্রেবস চক্র। তাইলে এইগুলো হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার ওভারঅল জিনিসপত্র। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে সেটা যদি বলা হয়, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে, সেটা হচ্ছে বেন্ডা। কে আবিষ্কার করছে, বেন্ডা। কে আবিষ্কার করছে, বেন্ডা। বেন্ডাকে একজন বিজ্ঞানী, উনি 1898 সালে এই মাইটোকন্ড্রিয়া তোমার কী করছে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে। তাছাড়া মাইটোকন্ড্রিয়া, আমরা এই যে মাইটোকন্ড্রিয়া বলতো, মাইটোকন্ড্রিয়া একটা কী বলছি আমি, অঙ্গাণু। অঙ্গাণু না, এই অঙ্গাণু কোথায় থাকে, সেলে থাকে। তাহলে কোন সেলে থাকে, সুকেন্দ্রিক সেলে থাকে, মানে যেই সেলগুলোতে নিউক্লিয়াস গঠিত, মনে আছে আগের চ্যাপ্টারে পড়া। কিন্তু কিছু সেল আছে যেমন এগুলো কিন্তু সুকেন্দ্রিক। ধরো মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, তোমার যদি প্রশ্ন করা হয় যে মাইটোকন্ড্রিয়া কই থাকে, মাইটোকন্ড্রিয়া কই থাকে, প্রথমত মাইটোকন্ড্রিয়া কি উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণু। তারপর বলা হল মাইটোকন্ড্রিয়া থাকে কই থাকবে, সেলে বা কোষে, ঠিক আছে। আচ্ছা, ওর কাজ কি, কাজ হচ্ছে শক্তি উৎপাদন, ঠিক আছে। কিসের মধ্যে, কীভাবে শক্তি উৎপাদন করে, শ্বসনের মাধ্যমে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কি সব কোষে থাকে, না, থাকে না। উত্তর হচ্ছে থাকে না, দুইটা সেলে থাকে না, দুই ধরনের কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। এগুলো হচ্ছে দুই ধরনের প্রাণী, সেটার নাম হচ্ছে ওয়ান এমসিকিউ, এটা জাস্ট এমসিকিউ মনে রাখবেন, এটা এমসিকিউ মাস্ট। ট্রাইকোমোনাস, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে, এই জন্য এগুলোতে থাকে না। স্পেশাল ব্যতিক্রম ট্রাইকোমোনাস। আর একটা কঠিন নাম, এই কঠিনটার নামটা আমি সহজ করে দিই, ধরো তিনটা নাম, মনোসেরোমোনয়েডস। তাহলে এটাকে একসাথে যদি লিখি, কি লিখবো, মনোসেরোমোনয়েডস। এগুলো কি, এগুলো হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক, বুঝছো, এটা হচ্ছে সুকেন্দ্রিক, তাও থাকে না, এটা হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার কই থাকে না, দুইটা সেল, সুকেন্দ্রিক কোষ, তাও থাকে না, সেটা হচ্ছে ট্রাইকোমোনাস এবং মনোসেরোমোনয়েডস। এই দুইটা থেকে এমসিকিউ অনেক বেশি আসে। তাহলে এখন আমরা যদি প্রথম থেকে আজকের পড়াটাকে একটু রিভাইজ দেই, যে দেখো প্রথমে আমরা পড়ছি কি, প্রোটোপ্লাজম পড়ছি, এটা বোঝা যায়, কোষঝিল্লি পড়ছি, সেটাও বোঝা যায়, এটা বুঝতে কোনো সমস্যা নাই। আজকে আমরা মিলিয়ে পড়ছি মাইটোকন্ড্রিয়া প্রথমে হচ্ছে কে আবিষ্কার করছে, বেন্ডা আবিষ্কার করছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তোমার মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা অর্গানেলস বা অঙ্গাণু, কই থাকে, সেলে থাকে,
তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে, আবার বলি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার কি একটা অঙ্গাণু, কই থাকে? সেলে থাকে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে? ব্যান্ডা আবিষ্কার করছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শক্তি তৈরি করা। কিসের মাধ্যমে শক্তি তৈরি করে? শ্বসনের মাধ্যমে তৈরি করে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিকর বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আর কি আছে? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার গঠন 2 স্তর বিশিষ্ট, মানে 2টা পর্দা থাকে। ভিতরে যে স্তরটা আছে সেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে কী তৈরি করে? ক্রিস্টি তৈরি করে। ক্রিস্টির গায়ে কী থাকে? বৃন্ত থাকে। ওই বৃন্তর নাম কি? অক্সিজোম। অক্সিজোমে কী থাকে? এনজাইম থাকে। এনজাইম কি? এটা থার্ড পার্টি, যেটা হচ্ছে কোনো বিক্রিয়াকে কন্ট্রোল করে। তাহলে কিসের এনজাইম থাকে? এই যে এনজাইম বললাম, কিসের এনজাইম? শ্বসনের এনজাইম। শ্বসনের কোন ধাপের এনজাইম? গ্লাইকোলাইসিস পরে বাকি 3টা ধাপের। স্পেশালি কোনটার মধ্যে? তোমার ক্রেবস সাইকেলের মধ্যে। সেজন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল অথবা কোষের শক্তিঘর। আচ্ছা, তারপর কি? হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মনে করো মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে না, সেটা হচ্ছে তোমার ট্রাইকোমোনাস এবং মনোসেরামোনাস। যদি বলা হয় মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কেন বলা হয়? এই যে কোষ, শক্তি, শ্বসন, ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়া। দেখো বলা হয়েছিল কেন কোষের শক্তিঘর বলা হয়? কারণ কোষের দরকার কি? শক্তি। আবার শক্তি কোষ কীভাবে পায়? শ্বসনের মাধ্যমে। শ্বসনের মেইন ধাপ কোনটা? ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। ক্রেবস চক্রের জন্য কী দরকার? এনজাইম দরকার। সেই এনজাইম কই থাকে? অক্সিজোমে থাকে। কিসের অক্সিজোম? মাইটোকন্ড্রিয়ার অক্সিজোম। সেজন্য মাইটোকন্ড্রিয়ার হচ্ছে তোমার কোষের পাওয়ার হাউস বলা হয়। এটা হচ্ছে তোমার একটা ওভারঅল শর্টকাট, মানে বোঝার জন্য তোমার বলা। বাট সিকিউতে আসলে তোমার আরও ইন ডিটেলস লেখা লাগবে, যেগুলো বইতে যেরকম লেখা আছে এরকম হুবহু লেখা লাগবে, যে তোমার সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু বলা লাগবে, যে কোষকে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কেন বলা হয়। এবং এখান থেকে 2টা কোয়েশ্চেন, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কেন বলা হয়, এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এখানে তোমার উদ্দীপক দিয়ে বলবে, যে ছবি দিয়ে বলতে পারে যে এটার গঠন লিখো, অথবা বলতে পারে যে দেখো শ্বসনের সাথে রিলেটেড এমন কোনো অঙ্গাণু আছে কিনা, থাকলে ওইটা সম্বন্ধে